হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাইজা হাসিন শৈলী। আজকে আমি তোমাদের সবার সাথে বিউপির একটা গাইডলাইন মূলক ক্লাস দিব। কোন কোন ফ্যাকাল্টির? FMS, FST আর FOE। ঠিক আছে, সবগুলাতেই ফিজিক্স আর ম্যাথ আছেই। সো আমাদেরকে এই প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্যই ফিজিক্স আর ম্যাথ পড়তেই হবে। এখন তোমরা এই ক্লাস থেকে কি এক্সপেক্ট করবে সেটা আমি আগে থেকে বলে দিই। এটা কোনো ব্যাখ্যামূলক ক্লাস হবে না। আমরা আজকে মূলত আলোচনা করব যে বিগত বছরে কেমন প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্ন অনুযায়ী আমাদের পড়াশোনাটা কিরকম হতে হবে, মানে বিউপিতে সচরাচর কিরকম প্রশ্ন এসে থাকে এবং আমরা কিভাবে নিজেদের প্রিপারেশনটা সামনের যে কয়দিন আছে এই কয়দিনে কিভাবে গোছাবো। কারণ অবশ্যই আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুবই অল্প সময় আছে। সো এজন্য এই অল্প সময় আমরা কিভাবে পড়বো আজকের এই ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে আমি চলে যাই প্রথমেই গণিত ক্লাসে। সো গণিত ক্লাসের জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা আমরা জয়কলি একাডেমির যে বিওপি প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট বইটা আছে সেখান থেকে আমরা পেয়ে যাব, সেখান থেকে আমরা দেখে নিব। সো এই বইটার ব্যাপারে আমি এর আগে আমার যে লাইভ হয়েছিল বা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই বইটা বিওপির অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ভালো। যখন আমি অ্যাডমিশন টেস্টে শিক্ষার্থী ছিলাম তখন এই বইটাই আমি ফলো করেছিলাম। আমি জাস্ট এখানকার মেন্টর এজন্য বলবো না, এখনো আমার বাসায় ধুলা পড়ে আছে সেই বই, আমি বইটা রেখে দিছি। সো সেই বইটা খুবই ভালো, তোমরা এই বইটা কালেক্ট করতে পারো। এখন চলো আমরা এখানে চলে আসি বিগত বছরের প্রশ্ন কি কি এসেছিল এই চ্যাপ্টারগুলো থেকে আমরা একটু দেখে নেই কিরকম প্রশ্ন আসছিল। সো 2024-25 সালে এফএসটির যে কোয়েশ্চেন ছিল সেখানে নিচের কোনটি বলের মাত্রা, চ্যাপ্টার 1 থেকে কিন্তু কোয়েশ্চেন আসছিল। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে সঙ্গে সঙ্গে আবার সলিউশনও দেওয়া আছে। তারপর 10 কেজি ভরের বস্তুকে 100 নিউটন বল প্রয়োগ করতে তার ত্বরণ কি হবে সেটাও দেখো এখানে সলভ করে দেওয়া আছে। তাই আমি কিন্তু বলতেছি না বা সলভ করে দেখাচ্ছি না, আমি আগেই বলেছি আজকে ব্যাখ্যামূলক ক্লাস হবে না। আজকে আমরা কিভাবে সামনের প্রিপারেশনটা নিব বিওপির অ্যাডমিশন টেস্টের জন্য সেই মূলক ক্লাস হবে। সো যদি কোনো সিস্টেম 50 জুল শক্তি পরিবেশ থেকে শোষণ করে 20 জুল কাজ করে তাহলে সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? দ্বিতীয় পত্র থেকে আসছে এই প্রশ্নটা, তোমরা দেখে নিতে পারো, এখানে সলিউশনও দেওয়া আছে। তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এই দুইটা প্রশ্ন কিন্তু একই চ্যাপ্টার থেকে চলে আসছে, দেখছো, তাপগতিবিদ্যা থেকে। তারপর কোনখান থেকে প্রশ্ন আসছে? স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালনা করতে হবে, এখানে এই প্রশ্নটা আসছে। এটা খুবই কমন একটা প্রশ্ন, তাই না? সো এরকম প্রশ্ন আসছে। তারপরে অবস্থান ভেক্টর r = 3xi + 2yj + 4zk এর ডাইভারজেন্স কত? ভেক্টর থেকেও কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। ভেক্টর চ্যাপ্টারটা ফিজিক্সে আমরা অনেকে ইম্পর্টেন্ট মনে করি না, বাট এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে। মানে এই সেক্টরটাকে আমরা অনেকে ইম্পর্টেন্ট মনে করি না, যে ডাইভারজেন্স বা কার্ল এগুলা দিয়ে প্রশ্ন নাই আসতে পারে, বাট চলে আসছে কিন্তু। দেখো, দুইটি ভেক্টরের স্কেলার গুণফল 18 একক এবং ভেক্টর গুণফল 6√3 একক হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এগুলো খুব সহজ সহজ প্রশ্ন না, ক্রস গুণ বাই ডট গুণ, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ তার সলিউশন, বাট এগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। সো আমাদেরকে এগুলো পড়তে হবে। ভেক্টর থেকে কতগুলো প্রশ্ন আসছে তোমরা দেখো, 1 2 3 তিনটা প্রশ্ন চলে আসছে। তারপর n সেকেন্ডে একটি বস্তু m মিটার দূরত্বে v সমবেগে যাওয়ার পরে পরবর্তী 2n সেকেন্ডে x ত্বরণে যায়, বস্তুটির সরণ কি হবে? এখানেও সলিউশন দেওয়া আছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসছে। তারপরে আসো, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাতকে কি বলে? দৃঢ়তার গুণাঙ্ক। সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তু সরণের সাথে ত্বরণের পরিবর্তনের লেখচিত্র কোনটি? দেখো, লেখচিত্র থেকে কিন্তু প্রশ্ন আসে। সো যেই চ্যাপ্টারে পড়বা পদার্থবিজ্ঞানের লেখচিত্রগুলো দেখে রাখবা কোনটার এগেইনস্টে কিরকম লেখচিত্র হয়। একটি ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ ও পিট প্রবাহ যথাক্রমে 1 মিলি অ্যাম্পিয়ার এবং 0.05 মিলি অ্যাম্পিয়ার হলে সংগ্রাহক প্রবাহের মান কত? আমরা সবার আগে যে চ্যাপ্টারটা বাদ দিই সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা, ট্রানজিস্টরের যে চ্যাপ্টারটা আছে, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট তোমরা যারা ফিউচারে, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, সো তোমরা যারা ফিউচারে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তারা কিন্তু এই চ্যাপ্টারটা বাদ দিও না। সব জায়গায় ত্রিপলির দুইটা কোর্স থাকবে,
পার্ট 1 এন্ড পার্ট বি থাকেই। সো আমারও ছিল ট্রিপল ইর কোর্স, তার জন্য তোমাদের পড়তে হবে। আর বিউপির ভর্তি পরীক্ষার জন্য তো পড়তেই হবে, কারণ দেখো পরবর্তীতে আবার কিন্তু ট্রানজিস্টরের একটা চলে আসছে। আর এফএসটি মানে কি, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, মানে এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। সো এই জন্য তোমাদেরকে তো এই চ্যাপ্টার জানতেই হবে। তাহলে বুঝতেছো যে এই যে ট্রানজিস্টর রিলেটেড যে চ্যাপ্টার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি একটি তরঙ্গের দুই বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত। তাহলে এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসছে, তাই না? চ্যাপ্টার 8 থেকে আর 9 থেকে, সরি এটা 9 থেকে আসছে। আচ্ছা, তারপর কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? মাইকেলসন মোরলে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে এর অর্ধায়ু হবে অফকোর্স 0.693 ইয়ার। এটা আমাদের সবারই কম বেশি মুখস্থই আছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে হাইড্রোজেনের n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণও কিন্তু আসছে। মানে সূত্র সমীকরণ ইউজ করে তুমি সলভ করবে এমন না, সমীকরণ থেকেও ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। তারপরে চলে আসো, কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 সৌরভরের মধ্যে হলে নক্ষত্রটির শেষ পরিণতি কি হবে? অ্যান্সার হচ্ছে নিউট্রন তারকা। তারপর কোন পরিবাহীর প্রবাহ মাত্রা ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে? আচ্ছা, তাপ রিলেটেড প্রশ্ন আসছে। H = I² RT, এই সূত্র থেকে ভালোই প্রশ্ন আসে, আমিও দেখেছি আগে বিউপিতে প্রশ্ন আসছে এই রিলেটেড। আচ্ছা, কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল ও ফারেনহাইট স্কেলের সমান, which is -40 ডিগ্রি। সো এটা কিন্তু আমাদের সবার জানা দরকার জেনারেলিও। তারপরে একটি m ভরের পানির ফোঁটাকে এক ইলেকট্রনের চার্জ দেওয়া হলো, এই পানির ফোঁটাকে শূন্যে ভাসিয়ে রাখতে হলে কি পরিমাণ তড়িৎ প্রাবল্য প্রয়োজন হবে? সো এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন কিন্তু চলে আসছে। আচ্ছা, আমরা যখন এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব তখন আমরা দেখব কোন চ্যাপ্টার থেকে কি রকম প্রশ্ন আসে। আরেকটা আমি টিপ শিখিয়ে দেই, এই যে ডিফেন্স রিলেটেড মানে বাংলাদেশ নেভির সাথে বা বাংলাদেশ আর্মির সাথে তো বিউপির একটা কানেকশন আছে, রাইট? সো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে এফএসটি, যে ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটার আন্ডারে কি কি সাবজেক্ট আছে। সো ওরা ইউজুয়ালি তোমাদেরকে এরকম প্রশ্ন দিবে না যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগে না। মানে ধরো তুমি সিএসসি নিয়ে পড়তে চাও ইন ফিউচার, তাহলে তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে হবে, তোমাকে জানতে হবে বিভিন্ন গেট সম্পর্কে, লজিক গেট সম্পর্কে, তোমাকে জানতে হবে আরো বিভিন্ন, যেমন এনভায়রনমেন্ট সায়েন্সের জন্য এগুলো ইম্পর্টেন্ট, মানে যেগুলো তোমার দরকার সেগুলো থেকে একটু পড়লে ভালো হয়। যেমন তাপমাত্রা রিলেটেড কোয়েশ্চেন বা বেসিক যে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের লাগবেই লাগবে, ভেক্টর তো লাগেই, তারপরে হচ্ছে সরণ ত্বরণের এগুলো লাগে। আমি নেভাল আর্কিটেকচার পড়ছি, সো স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাতকে কি বলে, মানে এই চ্যাপ্টারটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। সো আমি এভাবে পড়াশোনা করেছিলাম। সো যাই হোক, তো তোমাদেরকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে যে যেই চ্যাপ্টারগুলো তোমার এই ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট, না পড়লেই না, সেগুলো পড়তে হবে। আর এই জন্য তোমরা জয়কুলির এই বইটা নিয়ে নিতে পারো, কারণ তোমরা দেখতেছো যে এখানে সলিউশন একদম সঙ্গে সঙ্গে দেওয়া আছে। সো কিরকম প্রশ্ন আসছে তোমরা কমেন্টে জানাও, তোমাদের কাছে প্রশ্ন কঠিন মনে হয়েছে নাকি সহজ মনে হয়েছে, লেট মি নো। দেখে কি মনে হয় তোমাদের চান্সেস কিরকম, আর কয়দিন পরেই পরীক্ষা, জানুয়ারিতে। আচ্ছা, চলো তাহলে আমরা দেখে নিই একটু কেমিস্ট্রি প্রশ্নটা দেখে নিই। কোন আয়নটি শিখা পরীক্ষায় বর্ণ প্রদান করে না? শিখা পরীক্ষা থেকে প্রশ্ন থাকবেই কেমিস্ট্রির। তারপরে হচ্ছে গিয়ে কেএসপি রিলেটেড প্রশ্ন থাকেই। সিইউ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? এটা একটু সহজের মধ্যে থাকে বাট পারা যায়। এটাও থাকে ইলেকট্রন বিন্যাস, ইভেন মেডিকেলেও যারা পরীক্ষা দিবা এখান থেকে ইলেকট্রন বিন্যাসের প্রশ্ন থাকে। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? ওকে, তেজস্ক্রিয়, এটাও ভালো একটা প্রশ্ন, এটাও আসে। তারপরে হচ্ছে কোন আয়নটি নেসলার দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামি অধক্ষেপ দেয়? তারপরে নিচের কোন মৌল নির্দেশিত পরিবারের অন্তর্ভুক্ত নয়? তারপরে যে কেপি কেসি এক নয়, এই কেপি আর কেসির ম্যাথ তো থাকবেই, এটা মনে মনে কিন্তু করে ফেলা যায়, তাই না? তারপরে 3Ag + B, ওকে, আচ্ছা। তারপরে এই যে সাম্য বিক্রিয়া সাম্যাবস্থায়
A3B এর পরিমাণ নির্ভর করে। সো এইগুলো হচ্ছে কি, এটা কিন্তু তোমার বিক্রিয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে তোমাদের এখান থেকে দেখে বুঝে নিতে হবে যে তাপমাত্রা ও চাপের উপর, ঠিক আছে? তুমি এই যে ডেল এইচ দেখে বুঝে নিবা। তারপরে হচ্ছে গিয়ে N2 + 3H2 2NH3, এখানেও দেখো কেপিকেসি থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসছে, কেপিকেসি 1 নয়, কেপিকেসি এর মধ্যে সম্পর্ক কি? সো কেপিকেসি খুবই ইম্পর্টেন্ট, আমরা বুঝে গেলাম। তারপর হচ্ছে পিওএইচ আর পিএইচ ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাস ইম্পর্টেন্ট, নেসলার দ্রবণ তো খুবই ইম্পর্টেন্ট, যা প্রশ্ন আছে এই রিলেটেড ভালো করে শিখে রাখবা। তারপরে হচ্ছে যে পিএইচ এর আরেকটা দিচ্ছে, ওই দ্রবণে আরো HCl যোগ করে দ্রবণের পিএইচ ও করা হলো, শেষ দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমরা এরকম পেলাম। তারপর পানির বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে কোনটি সঠিক? সিওডি এর মান বিওডি অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, আমরা এখন দেখো এই সিওডি বিওডি নিয়ে আমরা কিন্তু অত পড়াশোনা করতে চাই না, আমরা ইউজুয়ালি যখন এইচএসসি তে থাকি আমরা এটাকে অতটা গুরুত্ব দেই না, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায়। তারপরে আসো, এখন তোমরা অনেকে বলবা যে ম্যাম আমরা তো গুরুত্ব দিছি, আপনি না দিলে কি? আমি আমার কথা বলছি না, স্টুডেন্ট তো ভ্যারিয়েশন হয় অনেক, তাই না? অনেকদিন ধরে তো স্টুডেন্ট দেখছি, তো সেই অনুযায়ী আমি বলতেছি যে অনেকে এগুলো ইম্পর্টেন্স দিয়ে করে না, পড়ে না, ঠিক আছে? আচ্ছা, কোনটি অধিক ক্ষারধর্মী? আচ্ছা, অ্যামিনের ক্ষারধর্মী ক্রম, এই যে ডিগ্রির এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই ভালো করে জানবার। এটা বেশিরভাগ কেন আসে জানো? এই দেখো 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তারপর গ্রেটার দেন NH3, মানে এইখানে একটু ভ্যারিয়েশন আসছে না, এইটার কারণে হচ্ছে গিয়ে এখান থেকে প্রশ্ন আসে। তারপরে কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক নয়? অ্যান্সার হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সিটলুইন, মানে আমরা এটা নিয়ে খুব মজা নিতাম যে বিএসটি, ঠিক আছে? এই উচ্চারণটা অনেক কঠিন না, তারা বলতাম উচ্চারণ করে দেখা, আমরা যখন ছিলাম কলেজে তখন আমরা একজন আরেকজনকে চ্যালেঞ্জ দিতাম। সো আজকে আমরা এটা জেনে গেলাম, তাই না, যে অ্যান্টি মাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক নয় কোনটি? বিউটাইলেটেড হাইড্রক্সিটলুইন। এটা কি? প্রধানত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টি মাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক হিসেবে নয়, ঠিক আছে? সো অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে বিএসটি হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো সলভ করতে করতে একটা আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, অ্যালকোহল শনাক্ত করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ওকে, তুমি বিক্রিয়া পারো আর না পারো, বিক্রিয়ার উপরে যে লেখা থাকে না ZnCl2, লুকাস বিকারক বা যাই হোক, ঠিক আছে, টলেন বিকারক, গ্রিগনার্ড বিকারক, এই নামগুলা ভালো করে পড়বা, যেসব জায়গায় এমসিকিউ আছে প্রশ্ন আসবে এগুলো থেকেই, ঠিক আছে? সো এটা খেয়াল করে দেখবা। আর তোমরা তো মনে হয় যে লবণ শনাক্তকরণ ওগুলো করছিলা না, লবণ শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ, আমি তো হোলি ক্রসের স্টুডেন্ট ছিলাম, সো আমাদের খুবই সিরিয়াসলি এটা করাইতো। মানে আমি ফার্স্ট ভাবতাম যে এত সিরিয়াস হওয়ার কি আছে, একটা ল্যাব প্র্যাকটিক্যাল নিয়ে তো সব কলেজে তো এরকম করাচ্ছে না, এত বেশি ইয়ে, তো এখানে কেন? বাট পরে আমি রিয়ালাইজ করছি, এই যে আমি নিজের হাতে কাজটা করলাম, নিজে লবণ শনাক্ত করলাম বা নিজে অ্যালকোহল বা জৈব অ্যাসিড এগুলো শনাক্ত করলাম, এটাতে আমার কিন্তু মুখস্থ হয়ে গেল যে আসলে প্রক্রিয়াটা কি বা কিভাবে এটা করতে হয়, তাই না? সো এটা আমার জন্য খুব সুবিধাজনক হয়েছে এই নিজের হাতে শনাক্ত করার কাজটা করার কারণে। আচ্ছা, এখন অনেকক্ষণ গল্প করছি, আমরা আবার ফিরে আসি, কারণ একটা না এরকম প্রশ্ন দেখতে গেলে একটু বোরিং লাগে, তাই ভাবলাম একটু গল্প করি। আচ্ছা, নিচের কোনটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ? ভিনেগার, আমরা সবাই জানি ভিনেগার। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এফি এর জারণ মান, ওকে, এই জারণ মান, ঠিক আছে, জারণ মান রিলেটেড প্রশ্ন আসবেই। ওকে, জারণ মান যেখানে মেডিকেলে পরীক্ষা দাও বা তুমি বিউপিতে পরীক্ষা দাও, যেখানে দাও জারণ মান থেকে প্রশ্ন থাকবে। 1 লিটার মোলার দ্রবণ তৈরি করতে কতটুকু কার্বনেট লাগে? মোলার দ্রবণ থেকে প্রশ্ন থাকবে। তারপরে যে অণুর সংখ্যা, এখান থেকেও প্রশ্ন থাকে। তড়িৎদ্বারের জারণ বিভব থেকেও প্রশ্ন থাকে, ঠিক আছে? তাহলে আমি না যতটুকু দেখলাম এখানে কেমিস্ট্রির মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে গত বছর, যেটা হচ্ছে তোমার মেডিকেলেও আসে, যেহেতু ওদের এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, তো এখান থেকে প্রশ্ন আসে। আবার তোমরা এই কেমিস্ট্রিটাই ফলো করতে পারো এফএমএস এর জন্য, কারণ এফএমএস হচ্ছে মেডিকেল সায়েন্স, ফ্যাকাল্টি অফ মেডিকেল সায়েন্স, যেখানে হচ্ছে গিয়ে তোমার ফিজ থাকবে, যেখানে হচ্ছে কি ফার্মেসি সাবজেক্টটা আছে। সো ফার্মেসির জন্য তোমাদের এই কেমিস্ট্রিটা ঠিক আছে, যেটা মেডিকেলের সাথে কাছাকাছি।
দেখা যাচ্ছে? ওকে ওকে, আমরা এখন গণিতে চলে আসি। গণিতে গত বছর কোয়েশ্চেন আসছিল ফার্স্টে নির্ণায়ক থেকে একটা প্রশ্ন থাকেই। তারপরে হচ্ছে গিয়ে আমরা কিন্তু আজকে বিশ্লেষণমূলক ক্লাস করতেছি না, আমরা ক্লাস করতেছি কারণ এফওই আর এফএম এর সম্পর্কে তোমাদের একদম নলেজ নাই আপাতত। সো এই দুইটা ফ্যাকাল্টিতে কিরকম প্রশ্ন আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত কোনটি? সমরেখ হওয়ার যে ম্যাথগুলো সেগুলো প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট সব জায়গার জন্য। তোমরা এখান থেকে সলিউশন আর অ্যান্সারও দেখে নিতে পারো। তোমাদের কিন্তু আমার সাথে সাথে সলভ করাও হয়ে যাচ্ছে যদি তোমরা সময় দাও, কারণ আপু কিন্তু অনেক কথা বলতেছি, তোমরা ওই সময়ে সলিউশনটা দেখে নিজে নিজে একবার সলভ করে ফেলো, তাহলে কিন্তু তুমি এগিয়ে গেলা। আচ্ছা, নিচের কোনটি 4, -3 বিন্দু দিয়ে যায় এবং 2x + 11y - 2 = 0 রেখাটির সমান্তরাল? সো সরল রেখা চ্যাপ্টার তো ইম্পর্টেন্ট, তাহলে বলার কিছু নাই, আসবেই প্রশ্ন এখান থেকে। তো সরল রেখা তোমরা ভালো করে পড়বা, আর নির্ণায়কের চ্যাপ্টারটা ভালো করে পড়বা। বৃত্ত থেকেও প্রশ্ন আসছে, যে দেখো পরের কোশ্চেনটাই বৃত্ত থেকে আসছে। x² + y² - 4x - 8y + c = 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, জি, এফ ও সি এর মান কত? এখান থেকে তোমরা কিন্তু জি, এফ এবং সি এর মান বের করে ফেলতে পারবে না, জাস্ট রিঅ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, চলো চলে আসি এখন। দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শকের সংখ্যা কত হবে? দেখো এখানে সলিউশন দিয়ে দিছে চিত্র সহ, ঠিক আছে? চিত্র সহ দিয়ে দিছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো। সো দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কয়টা হয় স্পর্শক? 1 2 3। তোমরা চিত্র দেখেই বুঝে যাইতেছো। সো জাস্ট লিখেই দেয় নাই, চিত্রও দিয়ে দিচ্ছে। সো তোমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছ। তারপরে আসি আমরা 6 নাম্বার প্রশ্ন। এখানে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসছে, সো এখানে সলভ করেই দেওয়া আছে। এগুলো আমরা সহজেই পারি, তাই না? আমাদের জন্য এগুলো খুব বেশি কঠিন না। জাস্ট tan θ থেকে sin θ বাই cos θ আসছে, দেন হচ্ছে গিয়ে বাকিটা সলভ করে নিছে বিয়োজন যোজন করে। আচ্ছা, বিয়োজন যোজন কেন করছে? কারণ এখানে বিয়োজন যোজন, উপরে বিয়োজন ছিল নিচে যোজন ছিল, ঠিক আছে? চলো আমরা এখন এখানে চলে আসি। ওকে, তোমরা কি সলভ করতেছো? আমি একটু কমেন্টগুলো পড়ি কিছুক্ষণ, তোমরা কমেন্টে জানাও আমাকে কিরকম মনে হচ্ছে, গত বছরের প্রশ্ন কিরকম আসছে, সহজ নাকি কঠিন? গত বছরের প্রশ্ন কিরকম আসছে? বিউপিতে কোশ্চেন কি ইংলিশে হয়? না, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে বাংলায় আছে, পাশাপাশি ইংলিশেও লেখা থাকে ব্র্যাকেটে। বই কিনলে বিউপি ক্লাস ফ্রি, বাট আমি পাচ্ছি না তো, দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আপু জয়কলির বই কিনলে বিউপি ক্লাস ফ্রি, বাট আমি পাচ্ছি না তো। তুমি একটু যোগাযোগ করো, এই পেজে মেসেজ দাও, দিয়ে যোগাযোগ করো। আচ্ছা, চলো আমরা আবার একটু কোশ্চেন সলভ করি। তোমাদের কি মনে হচ্ছে, কোশ্চেন কি কঠিন আসছিল গত বছর নাকি সহজ? বলো আমাকে, জানাও কমেন্টে। আচ্ছা, সো এইটা সলভ করার জন্য এখান থেকে আমরা tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রিতে চলে যাব, দেন tan 60 ডিগ্রি, দেন হচ্ছে গিয়ে √3, তাই না? এটার জন্য আমাদেরকে এই সূত্রটা জানা থাকতে হবে। আচ্ছা, চলো আমরা এখন পরেরটাতে দেখি। cot tan ইনভার্স a বাই b প্লাস tan cot ইনভার্স a বাই b এর মান কত? আচ্ছা, আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে আজকে আমরা বর্ণনামূলক ক্লাস করব না, বরং আমরা ক্লাস করব হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস, দেন জয়কলির বই থেকে তোমরা কিভাবে লাভবান হবা সেটা আমি বলে দিব। এখান থেকে তোমরা ডিটেইলে দেখে নাও, বইটা দেখে নাও। তোমরা দেখো, আপু কিন্তু বই একদম দেখাচ্ছি, তোমরা লাইব্রেরিতে গেলেও কিন্তু তোমাদেরকে 5 মিনিটের বেশি সময় দেয় না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, কতক্ষণ বই দেখবেন, নেবেন কি নেবেন না ডিসিশন নেন। তো আমি কিন্তু তোমাদের বইটা দেখাচ্ছি, তোমরা বই দেখে এরপর ডিসিশন নাও তোমরা বই কিনবা কিনা, এন্ড দেন ক্লাসে জয়েন করবা কিনা। আচ্ছা, অন্তরীকরণ থেকে প্রশ্ন থাকবেই, যোগজীকরণ থেকে প্রশ্ন থাকবেই। সো আমরা দেখতে পাচ্ছি যে আসছে, আর অযুগ্ম ফাংশন হলে দেখছো এগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। সো তোমরা এই বইটা কিনবা, পড়বা, প্লাস আমাদের ক্লাসেও জয়েন করবা যেগুলো হবে ইন ফিউচার, তাহলে তোমরা একদম ডিটেইলে এগুলোর ব্যাখ্যা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসি। 11 নাম্বার প্রশ্ন তোমরা কিন্তু আমার সাথে সাথে সলভ করবা, ঠিক আছে? তাহলে কিন্তু একবারে তোমাদের সলভ করা হয়ে গেল বিগত বছরের একটা প্রশ্ন। আচ্ছা,
তারপরে চলে আসো এখানে y ইকুয়ালস টু tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হলে d dx অফ y কি হবে, এখানে সলভ করে দেওয়া আছে। সো আমার সলভ করা লাগছে না, তোমরা এখান থেকে দেখে নাও কিভাবে এটা অ্যাকচুয়ালি সলভ করতে হবে। তোমরা তো জানো tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি। তারপরে আমরা কি করব, তারপরে আমরা অন্তরীকরণ করব। আচ্ছা, তারপরে চলে আসো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয় তবে বিটা এর মান কত, পরস্পর লম্ব মানে কি a ডট b ইকুয়ালস টু কি হবে বলো, ওইভাবে করে সলভ করে নিবা। তাহলে দেখো এখান থেকে আরামসে আমরা সলভ করতে পারতেছি। এখানে শর্টকাটে একটা রুলও দেওয়া আছে, তোমরা এখান থেকে বের করে নিতে পারবা। আচ্ছা ওকে, একটি রুমে প্রত্যেকের সাথে করমর্দন করলেন, করমর্দনের সংখ্যা 66 হলে কতজন লোক রুমে উপস্থিত ছিলেন। ভালো কঠিন শব্দ কিন্তু ইউজ করছে, করমর্দন, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে সলিউশন দেওয়া আছে। সো তোমরা দেখতেছো যে বিন্যাস সমাবেশ থেকেও প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো লেখাটা, তাই না? আমি খালি চিন্তা করতেছি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আসো, তারপরে আমরা এখানে ফাংশন থেকেও কিন্তু প্রশ্ন আসছে, দেখো ফাংশন থেকেও প্রশ্ন আসছে। তারপরে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের এই চ্যাপ্টারটা থেকেও প্রশ্ন আসছে। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব কত হবে, এখানে সলিউশন দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কিভাবে এই অ্যানসারটা আসলো। আমি জাস্ট মেইন তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোন কোন চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্ন আসছে আমাদেরকে এটা অ্যানালাইসিস করতে হবে, বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে y ইকুয়ালস টু x সরল রেখা y ইকুয়ালস টু x স্কয়ার পরাবৃত্তকে যেসব বিন্দুতে ছেদ করে সেগুলোর স্থানাঙ্ক হবে, স্থানাঙ্ক কি হবে এখান থেকেও প্রশ্ন আসে, মানে কৌণিক থেকেও প্রশ্ন আসবে। একটা আসছে, খুব বেশি আসে নাই। জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত, সব চ্যাপ্টারে কিন্তু ওরা টাচ করছে, তোমরা খেয়াল করছো সব চ্যাপ্টার টাচ করছে। ত্রিকোণমিতি, অন্তরীকরণ আর যোগজীকরণ থেকে বেশি প্রশ্ন আসছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ। আর হচ্ছে নির্ণায়ক ম্যাট্রিক্স, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আমি যেটা দেখতেছি, কারণ যেহেতু ওদের সিএসসি আছে বিইউপির এফএসটি তে, তো সিএসসি এর জন্য তোমাকে ম্যাট্রিক্স জানতেই হবে। এখানে তো তোমার 4টা ম্যাট্রিক্স দেখতেছো, 4টা অঙ্ক, তাই না? যখন তোমরা সিএসসি তে ভর্তি হবে এত বড় বড় ম্যাট্রিক্স সলভ করতে হবে, সো এই জন্য ম্যাট্রিক্স থেকে থাকবে প্রশ্ন। সো এটা আমরা আজকে জানলাম। ওকে, জীববিজ্ঞানের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, যেহেতু জীববিজ্ঞান আমার পড়ানোর টপিক না। সো আজকে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল আর জয়কলিতে কিভাবে সলভ করে দিচ্ছে বইটাতে। নিচের কোনটি কোষ প্লেট তৈরি করে, গলগি বডি, এটা আমরা জানি। তো গলগি বডির আবার দুইটা কাজও দিয়ে দিচ্ছে, মানে তুমি একবার পড়লা, উত্তর পড়লা, উত্তরের সাথে সাথে আবার কিন্তু ব্যাখ্যা দিছে, ব্যাখ্যা দিয়ে আবার এই যে প্রশ্নটা, সবসময় কোশ্চেন অ্যানালাইসিসের সময় খেয়াল করবা যে কোশ্চেন আর কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করব আর পরীক্ষার হলে গিয়ে হুবহু প্রশ্ন আসবে, এরকম কখনো হয় না। তোমাকে প্রশ্ন যখন দেখবা তুমি রিয়ালাইজ করবা যে আচ্ছা এখান থেকে প্রশ্ন আসতে পারে, রিয়ালাইজ করলা, এরপরে তোমাকে এর আশেপাশের টপিক থেকে পড়াশোনা করতে হবে। সো গলগি বডির একটা কাজ দিয়ে প্রশ্ন আসছে, এর মানে কি এইটা যে বাকি কাজ দিয়ে প্রশ্ন আসবে না, আসতেই পারে। সো এই জন্য এখানে দেখো এক্সট্রা কিন্তু আরো ইনফরমেশন দেওয়া আছে, মানে তুমি যখন গলগি বডি নিয়ে পড়বা তখন তুমি এটাও জানবা যে কোষ প্লেট তো তৈরি করে, পাশাপাশি আর কি কাজ করে, ঠিক আছে। সেম জিনিস দেখো এখানে, কোষ অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে, কোষ গহ্বর একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা তুমি জানলা, আর এরা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। একটা লাইন তুমি এখান থেকে এক্সট্রা পড়তে পারলা। স্ফেরোজয়েট গুলো ম্যালেরিয়ায় লালা গ্রন্থিতে কি অবস্থায় থাকে, স্পোরোজয়েট অত্যন্ত সক্রিয় ও অতি ক্ষুদ্র, সামান্য বাঁকানো মাকু আকৃতির এক নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড প্রকৃতির পরজীবী। সো তুমি এখান থেকে আরো ইনফরমেশন জানলা। সো এইটাই হচ্ছে গিয়ে টার্গেট, যে ব্যাখ্যা সহ সমাধান যে ওরা বলে, কেন বলে এটা তোমরা এখান থেকে দেখতেছো। নগ্নবীজী উদ্ভিদের কোথায় দিনিষেক ঘটে, অ্যান্সার হচ্ছে ইফেড্রা। নিচের কোনটি দ্রুত গতিতে শোষিত হয়, কে প্লাস প্লাস, তাই না, আমরা জানি এটা। আচ্ছা, তাহলে তোমরা একটু চ্যাপ্টার গুলো দেখে নাও যে কোনখান থেকে বেশি প্রশ্ন আসে, এটার ব্যাখ্যায় আমি খুব বেশি গেলাম না। টিস্যু কালচারের জন্য ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আলো ও তাপমাত্রা কি লাগবে। তারপরে নিচের কোন প্রাণীতে অরীয় প্রতিসম দেখা যায়, এইটা তো খুবই ইম্পর্টেন্ট। আমি ওদের না বায়োলজি আর কেমিস্ট্রির কিছুটা মেডিকেলের প্রশ্নের সাথে মিল পাচ্ছি, বিউপির যে এফএসটি। তো
তো এফএসটি তে যদি এরকম প্রশ্ন আসে, তোমরা বুঝতেছো এফএমএস যেটা আন্ডারে ফার্মেসি সাবজেক্ট, সেখানে তো বায়োলজির সাথে সেখানে তো এই প্রশ্নগুলো থাকবেই, সেখানে মেডিকেলের প্রশ্নের সাথে অনেক মিল পাবা এফএমএস এ। আর এফওই যেটা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, ওখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড, যেমন তোমার ট্রিপল ই থেকে প্রশ্ন আসবে আমি বললাম, তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিক্স বা এই রিলেটেড প্রশ্ন থাকবে, ম্যাথে ম্যাট্রিক্স নির্ণায়ক। সো তোমরা বুঝতেছো যে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, একটু চিন্তা করে দেখবা যে কোন কোন সাবজেক্টগুলো আছে এটার আন্ডারে, কিরকম পড়াশোনা করতে হবে। সো মেডিকেলের সাথে মিল পাবা, প্লাস তোমরা যদি এফএসটির এই বইটা নিয়ে নাও জয়কলির, তাহলে তোমরা এর পাশাপাশি তোমরা একসাথে এফওই এবং এফএমএস এরও প্রিপারেশন নিয়ে নিতে পারবা। তোমাদের কাছে প্রশ্নটা কেমন মনে হইতেছে আমাকে বলো তো একটু। আচ্ছা, আজকে কিন্তু আমাদের বিশ্লেষণমূলক ক্লাস না, বিশ্লেষণমূলক ক্লাস আমরা সামনে ফিউচারে নিব এবং শুরু করব। আজকে আমরা দেখাচ্ছি যে কিরকম প্রশ্ন আসতে পারে এবার বিউপিতে। আচ্ছা, স্থায়ী টিস্যু সম্পর্কে কোন তথ্যটি মিথ্যা বললে ভুল হবে? আর্কিওপটেরিক্স কিসের জীবাশ্ম? বাম অলিন্দ ও বাম নিলয়ে কোন কপাটিকা থাকে? খুবই সহজ একটা প্রশ্ন, মাইট্রাল কপাটিকা, বাট এটা ভুল হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে, তাই না? কত সপ্তাহে সারফেক্ট্যান্ট নিঃসৃত হয়? 23 সপ্তাহ। পায়ের ফ্যালাঞ্জেস কতটি থাকে? উত্তর হবে 28। কোন নগ্নবীজী উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদের নিকটতম? অ্যান্সার হচ্ছে নেটাম। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? অ্যান্সার হচ্ছে লাল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এটা মেডিকেলে প্রত্যেক বছর আসে, আমি ভাবি নাই যে এখানে আসবে, বাট এখানে আসছে। হ্যাজ ও স্ল্যাক চক্র সম্পর্কে নিচের কোনটি সঠিক? CO2 গ্রহিতা PEP। সহজ প্রশ্ন আসছে, আবার এখানে বৈশিষ্ট্যও দিয়ে দিছে দেখো এক্সট্রা করে, মানে তোমার যা যা লাগবে এই রিলেটেড, তুমি এখানে একটা প্রশ্ন পড়লা, অ্যান্সার জানলা, সাথে আরো 3টা ইনফরমেশন তুমি জানলা, ঠিক আছে? সো এটার জন্য আমি বলি জয়কলির এই বইটা নাও, ব্যাখ্যা সহ সমাধান, ঠিক আছে? এটা আমি বারবার জোর দিয়ে বলি। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কোন রক্তকণিকা? অ্যান্সার হচ্ছে মনোসাইট। আর এখানে 3টা তোমরা দেখতেছো। আরো এক্সট্রা ইনফরমেশন, বৃহদন্ত্রে ব্যাকটেরিয়া কোনটি সংশ্লেষ করে? অ্যান্সার হচ্ছে B12। বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন B12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বিগত বছরের প্রশ্ন দেখে ফেলছি, এখন আমরা চলো কিছু ম্যাথ সলভ করি, কিছু ম্যাথ সলভ করি গণিতের, যেটা তোমরাও সলভ করো আমার সাথে সাথে অ্যান্সার দাও, দেন আমি হচ্ছে গিয়ে অ্যান্সারটা বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এই পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? ফার্স্টে তো আমাদেরকে এই পরাবৃত্তটা রিঅ্যারেঞ্জ করতে হবে, তাই না? ওয়াই স্কোয়ার, এই যেখানে যেখানে ওয়াই আছে আমরা সব এক পাশে নিয়ে আসি, আর এক পাশে আমরা এক্স রাখি, তারপরে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু ওয়াই প্লাস কি, যেহেতু এখানে 4 আছে সো 4 স্কোয়ার, এখানে আকাশ থেকে 4 স্কোয়ার নিয়ে আসছি, সো 4 স্কোয়ার বিয়োগ যাবে মানে 16, এখানে থাকলো আমাদের 4x, তারপরে এখান থেকে আমরা y স্কোয়ার, আচ্ছা ডিরেক্ট লিখে দেই, তোমরা তো এখন এতদিনে সব শিখেই গেছো, সো প্যারা নাই। তো y প্লাস 4 হোল স্কোয়ার হয়ে যাবে না, তাই না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে চলে যাবে, তারপর এখানে 4x প্লাস 16 হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে 4 কমন নিব, x প্লাস 4, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে গিয়ে b -4, -4, ঠিক আছে? আচ্ছা, আসো এই পরের প্রশ্নটা আমরা এখান থেকে দেখে নিই। এখানে sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার আর বাই 1 প্লাস b স্কোয়ার, তাই না? আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স a, আর এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স b, আর এই পাশে আমাদের কি থাকবে? সরি, 2 tan ইনভার্স a আর 2 tan ইনভার্স b, আর এখানে থাকলো 2 tan ইনভার্স x। এখন এখান থেকে আমরা 2টা উঠাই দিই, আর থাকলো কি tan ইনভার্স, তাহলে a মাইনাস b 1 প্লাস ab, ঠিক আছে? আর এখানে থাকলো tan ইনভার্স x, তারপর এখান থেকে আমরা তাহলে পাইলাম x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে a মাইনাস b 1 প্লাস ab, আমরা দুই পাশ থেকে tan ইনভার্স উঠাই দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে d, ঠিক আছে? সো আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমি একটু তোমাদেরকে করতে বলবো সলভ, আমরা একটু দেখি প্রশ্ন সলভ করেন। একাডেমিক এন্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল স্যার, এটা কি ট্রু?
তোমার কথা আমি বুঝি নাই জোসনা খাতুন। একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল স্যার, এটা কি ট্রু? আই ডিডন্ট গেট ইউ, আই এম সরি। টু হচ্ছে কি ডি। হ্যাঁ, ভেরি গুড জালাপা, মিরাবেলিস জালাপা। তোমরা এরকম ফেক নাম ইউজ করো। আচ্ছা, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো। এটা তাপু সলভ করেই দিছি। সলভ করে ফেলো আজকে, আর বেশি দিন তো নাই। আজকে কোশ্চেনগুলো সলভ করো। এগুলো হচ্ছে কোন কোশ্চেন জানো? এগুলো হচ্ছে সম্ভাব্য প্রশ্ন যেগুলো তোমার ভর্তি পরীক্ষায় আসতে পারে। এগুলো আমাদের, এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে জয়কলির বইয়ে, ওখানে আছে ডিটেইলে ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে, কোনো টেনশন নাই। আপু আজকে সলভ করাচ্ছি না, সো টেনশনে পড়ার কিছু নাই। বাট এগুলো তোমাদের সম্ভাব্য প্রশ্ন। আচ্ছা, যেহেতু দেরি হচ্ছে আমরা বলে দেই, এটার অ্যান্সার হবে এ। তারপর আসো, কোনো বিন্দুতে পি ও 2p মানে দুইটি বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান কত? এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 4 একক। তোমরা একটু ফাস্ট অ্যান্সার দাও, ট্রাই করবা। সি। আচ্ছা, আগেরটা সি বলছো নাকি এটা সি বলছো? আই গেস এইটাই বলছো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসছে, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বৃত্ত। সায়েন্স শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভাব্য কতটি উপায়ে সাজানো যায়? 180। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর অ্যান্সার বলে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে গিয়ে তোমার ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবছর। ঠিক আছে, এবছর এখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা তোমরা পেয়ে যাবে মডেল টেস্টের এমসিকিউ অংশে, যেটা হচ্ছে জয়কলির গণিত বইয়ে তোমরা পাবা। আচ্ছা, তারপরে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 18। ঘনবস্তুর আয়তন কত? এটা তোমরা একটু বাসায় সলভ করে এরপরে মিলাই নিবা, যেহেতু আমাদের ক্লাস টাইম আজকে কম। আমি যতটুকু পারতেছি তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু সলভ করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে সাজেশনমূলক ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওয়াই অক্ষ 7.2 বিন্দু থেকে a,5 বিন্দুটি দূরত্ব সমান হলে a এর মান কত? আচ্ছা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন না? সরল রেখা চাপটা থেকে খুবই সহজ একটা প্রশ্ন। এটা তোমরা ক্লাস 9-10এও করে আসছো, আমি আশা করছি তোমরা পারবা। তাই আমি এইটার জন্য একটু সময় দিচ্ছি, কয়েক সেকেন্ড, আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা এটা সলভ করে আমাকে বলো এটার অ্যান্সার কত। বি বলছে। আচ্ছা, আচ্ছা, ডিটেইলের ক্লাস কিন্তু আমরা শুরু করব সামনে। ইনফ্যাক্ট কালকে একটা ক্লাস হয়েছে, আর সামনে কিন্তু ডিটেইলসে ক্লাস শুরু হবে। এবং তোমরা যদি এই বইটা কালেক্ট করে ফেলো, তোমরা কিন্তু এই কোর্সটা ফ্রিতে জয়েন করতে পারতেছো। সো তোমরা বিউপি প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট বইটা কিনো, ওই বই থেকেই কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া। আর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সামনে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য। তোমাদের বিউপির ভাইয়া আপুরাই এটা প্রিপেয়ার করেছে বইটা। আচ্ছা, একজন লিখেছে ডি, রাইট, কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে গিয়ে ডি। আচ্ছা, একটি সরল রেখার ঢাল 5/7 এবং y অক্ষের খণ্ডিত অংশ -3 হলে রেখাটির সমীকরণ কত? এটার অ্যান্সার হবে, তোমরা একটু লিখো, তোমরা লিখো, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তারপর আমি বলে দিব অ্যান্সারটা। দেখি সবার প্রিপারেশন কেমন। আর ডিটেইলসের ক্লাসের জন্য কি বলা হয়েছে তোমাদেরকে, যে বিউপি প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট এই বইটা কালেক্ট করলে তোমরা ডিরেক্টলি জয়েন করতে পারবে। আমি বইয়ের ভিতর আর কি কি আছে, এই বইটা কিনলে যে শুধু ক্লাসই পাবা এরকম না, ক্লাসের পাশাপাশি তোমরা আর কি কি উপকারিতা পাবা আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দিব। সো তোমরা পেয়ে যাবা। আচ্ছা, কেউ যেহেতু অ্যান্সার লিখতেছে না, আপুই বলে দেই, কঠিন লাগছে বেশি এটা? এটার অ্যান্সার হবে বি। আমাদেরকে বইও দেখতে হবে, ঠিক আছে? আমরা যে তুমি
তোমাদেরকে আমরা বলতেছি যে বিউপি প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট বইটা কিনতে হবে, তাহলে তোমরা ক্লাস পাবা, কিন্তু বইটার ভিতরে কি পাবা এটাও তো জানতে হবে। সেই জন্য আজকে আমরা বইটা দেখাচ্ছি যে বইটার ভিতরে কি কি আছে তোমরা দেখো ভালো করে, এবং বিগত বছরের কোশ্চেনও অ্যানালাইসিস করে ফেললাম আমরা, যাতে আমরা বুঝতে পারি যে কিরকম প্রশ্ন আসবে। এরপর আমরা বইতে যাব, যে আমরা সেখানে দেখব যে আসলে আমরা যে বইটা কিনতেছি সেটা কেন কিনতেছি, এটা যে আপু বলছে এত করে যে বইটা কিনো, কেন কেন বলছে, কেন কিনো। আচ্ছা, তো আমরা এটাতে কি করব, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে 2 কমন নিয়ে নিব, তাই না? x স্কয়ার মাইনাস x বাই 2, ওয়েট আ মিনিট, আচ্ছা এটা কি প্রশ্নটা ঠিক আছে? প্রশ্নটা 2x, আচ্ছা এখান থেকে কমন নেওয়ার কোনো জায়গা নাই, প্রশ্নটা ঠিক আছে। আচ্ছা, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে √2 x এর জায়গায় আমরা বসাবো 1 স্কয়ার প্লাস 2 মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 প্লাস 3 মাইনাস 1 আর প্লাস 1, এটা যা ভ্যালু আসবে সেটাই হবে হচ্ছে গিয়ে অ্যান্সার। সো এটা একটু তোমরা বের করে নিও অ্যান্সারটা কি হবে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, এটা সলভ করার জন্য সাইন ইনভার্স হাফ করলে কত হয় 30 ডিগ্রি, আর ব্র্যাকেটের সাথে কে আছে 2, আর এখানে একটা সাইন আছে, তাহলে আমরা এটাকে সাইন 60 ডিগ্রি ধরতে পারি, আর সেখান থেকে আমরা পাই সাইন 60 ডিগ্রির ভ্যালু কত √3/2, তাই না? অ্যান্সার হচ্ছে গিয়ে ডি। দুইটা আমি করে দিলাম, পরেরটা তোমাদের টাস্ক, এই ফাংশনটির ডোমেন কি হবে এটা বের করো, বের করে দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। অ্যান্সার দাও। তোমরা একটু জ্বালাপা যে কমেন্ট করতেছো, তোমরা একটু লিখো, তোমরা লিখো যে কোন নাম্বার দিবা, দেন অ্যান্সার লিখবা, না হলে আমি বুঝতে পারতেছি না তুমি কোনটা অ্যান্সার লিখতেছো অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা একটু এটা সলভ করে দেই, যেহেতু আমাদের সময় স্বল্পতা অনেক, আমার বই দেখাতে হবে। আচ্ছা, এটা বি হবে অ্যান্সার, ঠিক আছে? 14 এর অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক, 15 এর অ্যান্সার হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে? আমরা এতক্ষণ দেখলাম ম্যাথ থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। আচ্ছা, বিগত বছরের প্রশ্নের সাথে কি আমরা মিল পাই? ত্রিকোণমিতি থেকে প্রশ্ন, ম্যাট্রিক্স থেকে প্রশ্ন, ফাংশন থেকে প্রশ্ন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে প্রশ্ন, তারপর সরলরেখা বৃত্ত থেকে প্রশ্ন, ভেক্টর থেকে প্রশ্ন, যোগ অন্তরীকরণ প্রশ্ন, তারপরে এই যে বিন্যাস সমাবেশ, ওই যে কর্ম কি জানি কর্মর্দন, তাই না? ওই রিলেটেড প্রশ্ন ছিল, এখানে আছে। আচ্ছা, জটিল সংখ্যা থেকেও ছিল, এখানেও আছে। তারপরে বলের যে ভেক্টর থেকে প্রশ্ন, সব আমরা এখানে পেয়ে গেছি না? পেয়ে গেছি সব প্রশ্ন। পরাবৃত্ত থেকে প্রশ্ন, কণিক থেকে, তো যেটা থেকে যে পরিমাণ প্রশ্ন আসে আমরা কিন্তু এখানে দেওয়ার ট্রাই করেছি। সো এটা তোমাদের ভবিষ্যৎ ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে যে প্রশ্নগুলো দিলাম এগুলো তোমরা বাসায় বসে বসে সলভ করে ফেলবা, যেহেতু সময় স্বল্পতা, আমাকে অনেক কিছু দেখাতে হবে, এই জন্য আমি দেখালাম না সলিউশন, বাট আমরা ইন ফিউচার এগুলো সলভ করব, তোমরা ক্লাস জয়েন করে ফেলো। আচ্ছা, এখন আসো পদার্থবিজ্ঞানে। পদার্থবিজ্ঞানে একটা প্রশ্ন দেখি, যদি কতকগুলো শব্দ একের পর এক উৎপন্ন হয়ে একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে তাকে কি বলে? তাকে বলে স্বর মাধুর্য। একের পর এক উৎপন্ন হয়ে একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে, সুরযুক্ত শব্দ থেকে আমরা কিন্তু কমন সেন্স থেকে অ্যান্সার করতে পারছি যে স্বর মাধুর্য মানে মাধুর্যপূর্ণ একটা স্বর, তাই না? সো এখান থেকে আমরা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারতেছি কমন সেন্স ইউজ করে। তারপরে আসো, প্রথম প্রশ্নটা তাহলে কি থেকে ছিল? ছিল হচ্ছে নবম অধ্যায় থেকে। তারপরে আসো, এই প্রশ্নটা কোনখান থেকে আসছে? এটা হচ্ছে লরেঞ্জ বল থেকে, লরেঞ্জ বলের এই চ্যাপ্টারটা, বল চ্যাপ্টার থেকে। এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি, ঠিক আছে? এটার অ্যান্সার হবে সি। তারপরে চলে আসো, এর মান 7 একক, ভেক্টর থেকে প্রশ্ন আসছে এবং এর দিকে একটি ভেক্টর হলে এ নির্ণয় করো। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে? এর ভ্যালু হবে ডি। আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সলভ করে ফেলবা।
একটি এন টাইপ অর্ধপরিবাহীর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায়। আচ্ছা, যে 10 নাম্বার চ্যাপ্টারটা দ্বিতীয় পত্রের, আমরা এই চ্যাপ্টারটা স্কিপ করে যাই সব সময়, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের সময় বলছি, আর এটা তোমাদের ভবিষ্যতের ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে সি। আসো চলো, কোনটি শোয়ারসিল ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ? দেখো, সমীকরণ রিলেটেড প্রশ্ন আসবে, আপু কি বলছি, আমরা কি বিগত বছর দেখছি? তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে তোমরা সমীকরণগুলো তো আমাদের এমনিই পড়া লাগে ম্যাথ সলভ করার জন্য, সেটা অ্যান্সার করতে তো আর বেশি কিছু লাগে না। টুইস্ট থাকতে পারে কি জানো, মানে বাম দিকের গুলো ডান দিকে দিয়ে দিতে পারে, ডান দিকের গুলো বাম দিকে দিয়ে দিতে পারে। সো কোনটার চেহারা কিরকম আসবে ডান বাম করার পরে, পক্ষান্তর করার পরে, সেটা একটু মাথায় রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে সি। তারপর আসো, জটিল বর্তনীর রোধ ও প্রবাহ মাত্রা নির্ণয়ে কোন সূত্র ব্যবহৃত হয়? এটা তো একবারেই বলা যায় কারশফের সূত্র। সো আমরা দেখতেছি যে এফএসটি এফওই তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, ওইখানে সচরাচর এরকম এক ধাক্কায় বলে দেওয়ার কোয়েশ্চেন নাই আসতে পারে, কিন্তু আসছে কিন্তু, তাই না? আমরা বিগত বছরে দেখছি এফএসটি তে আসছে। এর কারণ কি, ওদের একটা এনভায়রনমেন্টাল সায়েন্স নামে সাবজেক্ট আছে। সো এজন্য ওরা এরকম একবারে তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবা এরকম একটা কোয়েশ্চেন থাকে। সো আমরাও রাখার ট্রাই করেছি মডেল টেস্টে। আচ্ছা, তারপরে চলো, বায়োট স্যাভার্টের সূত্রানুসারে চৌম্বক আবেশ, এটাও কিন্তু একবারে অ্যান্সার দিয়ে দেওয়ার মতো, তাই না? এটার অ্যান্সার হবে সি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তারপরে আসো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে বস্তুসমূহের ভর কি হবে? পৃথিবী পৃষ্ঠে বস্তুসমূহের ভর অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটাও এক ধাক্কায় অ্যান্সার দিয়ে দেওয়া যাচ্ছে, মানে 1 মার্কের কোশ্চেন টুস করে আমরা দেখে ব্রেন খাটিয়ে বলে দিতে পারতেছি। তারপরে আসো, দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষ বল কি হয়? মহাকর্ষ বল, এই জন্য আমাদের সূত্রগুলো ভালো করে জানতে হবে। অ্যান্সার হচ্ছে 4 গুণ বাড়ে। তো কোনটার সাথে কোনটার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক না সমানুপাতিক, এটা আমাদেরকে জানতে হবে। তারপর নাইট্রোজেন গ্যাসের গামা এর মান কত? গামা এর মান হচ্ছে গিয়ে 1.4। ঠিক আছে, আসো তারপরে, বাধাহীন পথে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তাই না? অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আসো তারপরে হচ্ছে, চলন্ত অবস্থায় একটি রকেটের দৈর্ঘ্য, রকেট থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে, কারণ হচ্ছে কি আধুনিক পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন থাকে, তাই না? সো আমরা এই জন্য এখানে এটা রাখছি, এর স্থির অবস্থা দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশে যায়? এটার অ্যান্সার হবে হচ্ছে কি 87%। এটা কিন্তু সাজেশন মূলক প্রশ্নোত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সাথে অ্যান্সার দিয়ে দিচ্ছি। আর বিস্তারিত ক্লাসগুলো আমাদের ইন ফিউচার হবে, তোমরা বইটা কিনলে বিউপির আমাদের এই কোর্সে জয়েন করতে পারবা। সূর্যোদয়ের খানিকটা পূর্বে সূর্যকে দেখা যাওয়ার বিজ্ঞানসম্মত কারণ কি বলো তো? এটা খুব সহজ একটা প্রশ্ন, আমি একটু দেখি কে পারে। আপু, এই বছর কি আমাদের শর্ট সিলেবাসে এক্সাম হবে নাকি ফুল? তোমাদের এইচএসসি যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাসেই পরীক্ষা হবে। আচ্ছা, 11D লিখছো, 13 লিখো তো। এটা খুবই সহজ একটা প্রশ্ন, এজন্য আমি বলে দিচ্ছি না, তোমরা একটু ক্লাসটা জয়েন করো সবাই। 13C লিখছো না, অ্যান্সার হবে আলোকের প্রতিসরণ। সূর্যোদয়ের খানিকটা পূর্বে সূর্যকে আমরা দেখতে পাই, কারণ হচ্ছে আলোকের যে প্রতিসরণ হয় সেটার কারণে। আচ্ছা চলো, এখন আমরা পরের প্রশ্নে যাই। একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য π/2 হলে বিদ্যুৎদ্বয়ের পথ পার্থক্য কত হবে? এটা খুবই সহজ, এটা আমরা ব্রেন খাটায় ইউজ করতে পারি। সেটা হচ্ছে λ/4। একটি তরঙ্গের দুই বিন্দুর দশা পার্থক্য π/2 হলে, যেটা আমরা ইউজুয়ালি হয় ওইটাই অ্যান্সার হবে, সেটা হচ্ছে λ/4। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে দুটি ভেক্টরের মান কত হলে পি ও কিউ পরস্পরের লম্ব হবে? এটাও কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। এখান থেকে আমরা অ্যান্সার বের করতে পারি, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে A3। ঠিক আছে, আচ্ছা আমাদের শেষ আজকের যে সাজেশনমূলক প্রশ্ন দেওয়া সেটা। এখন আমরা একটু বইয়ের আলোচনায় চলে আসি আবার, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে
জয়কলির বইয়ে একটা টেকনিক পার্ট আছে, ঠিক আছে? এই টেকনিক পার্টে তোমাদের এই টেকনিক পার্টে কি করছে ওরা, ফার্স্টে গতানুগতিক সমাধান মানে সচরাচর মানুষ যেভাবে সলভ করবে ওইভাবে সলভ করে দিছে। তারপর একটা জয়কলি টেকনিক নামে পার্ট দিছে, যেখানে তোমাকে বলে দিছে যে তুমি এত কঠিন করে সলভ না করে তুমি এত সহজেও করতে পারবা, ঠিক আছে? মানে শর্টকাট পদ্ধতিতে কিভাবে সলভ করতে পারবা সেটা এখানে দেওয়া আছে। তারপরে যে গতানুগতিক সমাধান কেমন হবে আর জয়কলি টেকনিক পার্টের সমাধান কেমন হবে এটা আলাদা করে দেওয়া আছে। দেখো এটা 3-4 লাইন করা লাগছে, এখানে এক লাইনে শেষ। তোমরা এখানে একটা টেকনিক পার্ট পেয়ে যাচ্ছ। তারপরে একটি বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3-4 বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ কি? আমরা সাধারণ হলে ফার্স্টে চিন্তা করব আচ্ছা y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে তো f² = c 0 হবে, এভাবে করে আমরা চিন্তা করে যাই। কিন্তু এখানে দেখো উপযুক্ত অপশনগুলো যাচাই করলে পাই শুধুমাত্র অপশন ডি বৃত্তের সমীকরণ, কেননা x² আর y² এর সহগ সমান। দেখো কিরকম ভাবে তোমরা আইকিউ ইউজ করে সহজে 1 সেকেন্ডে উত্তর দিয়ে ফেলতে পারবা সেটা তোমাদেরকে জয়কলি কিন্তু শিখিয়ে দিচ্ছে। কোন বইটাতে? জয়কলি পাবলিকেশনের বিওপি প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট এই বইটাতে। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে দেখো 3-4 লাইন এখানে কিন্তু আমরা শর্টকাটে সলভ করে ফেলতে পারতেছি। এখানে কিছু শর্টকাট সূত্র তোমরা পেয়ে যাবে এই টেকনিক পার্টটাতে, ঠিক আছে? সো জয়কলির এরকম একটা টেকনিক পার্ট আছে যেখানে তোমাকে দুইটা সমাধানই দিছে, চুজ করা তোমার বিষয়, তোমার কাছে কোনটা সহজ লাগে। অনেক সময় এরকম হয় যে অনেক বিস্তারিত হলেও আমাদের কাছে বিস্তারিতটাই সহজ মনে হয় আর এটা হচ্ছে গিয়ে শর্টকাটটা মনে রাখা কঠিন মনে হয়। তো সেক্ষেত্রে এটা দেখতে পারো তোমাদের কোনটা সহজ লাগে। আচ্ছা আমরা একটু চ্যাপ্টারগুলোর ভিতরে যাই, যে চ্যাপ্টারগুলো কি আছে। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা নিয়ে আমরা অনেক ম্যাথ করলাম না? ম্যাট্রিক্স চ্যাপ্টারে অনেক ম্যাথ করছি আজকে, ম্যাট্রিক্স আর নির্ণায়ক। সো এটার যে আছে এখানে প্রথমে যতগুলো টাইপের ম্যাট্রিক্স আছে সবগুলোর সংজ্ঞা দেওয়া আছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা এগুলো নিয়েও তোমাকে ইনফরমেশন দেওয়া আছে। এই যে নির্ণায়কের মাত্রা, তারপর নির্ণায়কের পদ, তারপর মুখ্য কর্ণ, মাধ্যমিক কর্ণ, আনুপাতিক বা অনুরাশি, সহগুণক, সহগুণকের চিহ্ন শনাক্তকরণ, যত ইম্পর্টেন্ট ইনফরমেশন লাগবে সব প্রথমে দেওয়া আছে। এরপর দেওয়া হচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে এগুলো বিভিন্ন বছরে আসে নাই বিওপিতে, এগুলো আসতে পারে সেইগুলো। আর এরপরে দেওয়া আছে বিওপির বিগত বছরের প্রশ্নোত্তর, এখানে ডেট সহ দেওয়া আছে যে কবে কোন সালে এই প্রশ্নগুলো আসছে। সো বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবা, আবার ভবিষ্যতে তোমার কি পড়তে হবে সেটাও পেয়ে যাবা। এভাবে সবগুলো চ্যাপ্টার দেওয়া আছে। যেমন স্ট্রেট লাইনে দেখো ফার্স্টে সবগুলো সূত্র দেওয়া আছে, ফার্স্টে সব যত সূত্র লাগবে তোমার ইনক্লুডিং শর্টকাট সূত্র সব প্রথমে পাবা চ্যাপ্টারে। তারপরে ওই যে সম্ভাব্য প্রশ্নোত্তর, তারপরে হচ্ছে গিয়ে সম্ভাব্য তারপরে বিওপির বিগত বছরের প্রশ্ন সলভ করা ইয়ার সহ। আচ্ছা আমরা এখান থেকে একটা র্যান্ডমলি একটা সূত্র দেখি। আচ্ছা অক্ষদ্বয় হতে ছেদকৃত মধ্যবর্তী অংশ, এই রিলেটেড আসে না? অক্ষদ্বয় হতে ছেদকৃত মধ্যবর্তী অংশের দৈর্ঘ্য দেখো কত সহজে বের করে ফেলা যাচ্ছে, √a² + b² দিয়ে। সো এরকম কিছু সূত্র তোমরা পেয়ে যাবা এই চ্যাপ্টারগুলোতে যদি তোমরা জয়কলি একাডেমির বিওপি প্রশ্ন ব্যাংক আর এই বইটা কিনো। আমার মনে হচ্ছে আজকে আমি লাইব্রেরিয়ানের থেকেও বেশি সময় দিচ্ছি তোমাদেরকে দেখার জন্য। লাইব্রেরিতে গিয়ে বইটা যদি কিনতে যাইতা তখন তোমাদের এরকম হয়ে যেত যে তাড়াহুড়া বেজে যেত, দেখতে পারতা না ঠিক মতো। সো আমি যে বলতেছি, ক্লেম করতেছি বারবার যে এই বইটা কিনো, এটা বিওপির জন্য ভালো হবে, কেন ক্লেম করতেছি তোমরা এখান থেকে বুঝে যাইতেছো। আচ্ছা এখানে দেখো যত টাইপের আসতে পারে প্রশ্ন বিওপির ভর্তি পরীক্ষায় সেই রিলেটেড সব সূত্র দেওয়া আছে। মানে বিওপির ভর্তি পরীক্ষায় বিগত বছরে যেরকম প্রশ্ন এসেছে বা আসবে সেই রিলেটেড কিন্তু সব অন্তরীকরণ দেওয়া আছে। লিমিটের যে ম্যাথগুলো থাকে ডিফারেন্ট লিমিটস দিয়ে, তারপরে যে অন্তরীকরণ কিভাবে সূত্রগুলো যে থাকে বেসিক সূত্রগুলো যেগুলো আমাদের না জানলেই না, যেমন ddx of sin x cos x হবে, ddx of tan x sec x square x হয়, ddx of sec x into tan x হয়। সো এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের অন্তরীকরণে আর যা যা সূত্র লাগবে যেখানে যে কমপ্লেক্স গুলো যেখান থেকে যে সূত্র থেকে সরাসরি ম্যাথ আসে, যেমন ddx of sec inverse x = 1/x √x² - 1, এখান থেকেও চলে আসে।
তারপরে হচ্ছে এই যে n তম অন্তরকের যে চ্যাপ্টারটা আছে আমাদের একদম লাস্টের দিকে, যেটা আমরা অনেকে পছন্দ করি না বা কঠিন লাগে, সেটা রিলেটেডও যত সূত্র আছে সব দেওয়া আছে এখানে। সো ফার্স্টে তোমরা সূত্র পেয়ে যাবা, এরপরে পাওয়া সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানে অনেকগুলো তোমরা এমসিকিউ দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ উইথ সলভ, এখানে সলভ দেওয়া আছে। এগুলো সম্ভাব্য মানে আসতে পারে ভবিষ্যতে। আর এরপরে হচ্ছে বিউপির বিগত বছরের প্রশ্নোত্তর। আর আমি যেটা আজকে সলভ করালাম না, ওইটা ছিল হচ্ছে মডেল টেস্টের প্রশ্ন। একদম তোমরা বইয়ের শেষে যেয়ে দেখবা ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্টের ব্যবস্থা আছে, 5টা মডেল টেস্ট তোমরা দিতে পারবা। সো ওখানে মডেল টেস্ট দেওয়া আছে, ওইটা দিলেই তোমরা হচ্ছে একটা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবা। ঘরের সময় ধরে ঘড়ি ধরে পরীক্ষা দিবা, কমপ্লিট। সবগুলোরই মোটামুটি সিমিলার, যেমন যোগজীকরণেরও এই দেখো প্রথমে সব গুরুত্বপূর্ণ তথ্যাবলী, মানে এই চ্যাপ্টার থেকে বিউপিতে যে প্রশ্ন আসে যেগুলো তোমাদের না জানলেই না, সেগুলো এখানে দেওয়া আছে। কোন ফাংশনটিকে ইউ বা ভি ধরতে হবে তার নিয়ম, মানে তোমরা কোনটাকে ইউ ধরবা ভি ধরবা এটা ওরা বলে দিছে, মানে তোমাদের টিচারেরও দরকার নাই। তোমরা এখান থেকে যে লিয়েটের যে রুলটা, এগুলো তোমাদেরকে ওরা শিখাই দিছে সুন্দর করে, যে তোমরা জাস্ট যারা বাসায় বসে পড়তে চাও, কোনো অফলাইন কোচিং করতে চাও না, স্যারের কাছে পড়তে চাও না, চাও যে নিজে নিজে প্রিপারেশন নিবা, তার জন্য এই বইটা ভালো হবে। এখানে সব নিজে বলে দিছে, মানে মনে হচ্ছে এই বইটা তোমার সাথে কথা বলতেছে। এমসিকিউ টেকনিক পার্ট, এখানে হচ্ছে এমসিকিউ টেকনিক পার্ট দেওয়া আছে, মানে তুমি সহজে কিভাবে সলভ করতে পারবা। দেখছো ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগছে বইটা। এখানে সবকিছু দেওয়া আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ভর্তি পরীক্ষা দিছি, তখনই আমার কাছে ভালো লাগছে, আর এই জন্য আমি তোমাদেরকে বলছি যে এই বইটা নিতে পারো। সেগুলো হচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে গিয়ে বিউপির বিগত বছরের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে আপাতত সম্ভাব্য এমসিকিউ গুলো তোমরা দেখে নাও। তারপরে হচ্ছে গিয়ে আমরা আসি ফিজিক্সের ভেক্টর। ঠিক একইভাবে ধরো আমাদের হয় কি ফিজিক্সের জন্য কতগুলা বই পড়া লাগে, তাই না? এতগুলা বই ঘাটা পড়া খুব মুশকিল, আর কোনটা গুরুত্বপূর্ণ না অ্যাজ আ স্টুডেন্ট তুমি কতটুকু বুঝবা? বা ধরো তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা প্রিভিয়াস, তুমি একটা স্টুডেন্ট হিসেবে কতটুকুই জানতে পারবা? এজন্যই তো এই ভার্সিটির যে ভাইয়া আপুরা প্লাস হচ্ছে বিভিন্ন বিজ্ঞ শিক্ষকরা, তারাই তো এই বইটা রচনা করেছেন, আর তারাই তো গুরুত্বপূর্ণ কোন তথ্যাবলী তোমার পড়তে হবে বিউপিতে চান্স পাওয়ার জন্য সেটা দিয়ে দিয়েছেন। কাজেই তুমি এখানে দেখতে পাচ্ছ যে যেগুলো এই যে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে একটা টাইটেল বক্স করে দিচ্ছে, যেখানে খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা সেগুলো তারা দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে স্কেলার গুণন, ভেক্টর গুণন, আয়ত একক ভেক্টরের স্কেলার গুণন, আয়ত একক ভেক্টরের ভেক্টর গুণন, জানার বিষয়সমূহ কি কি? ওই যে বৃষ্টিতে গাড়ি চললে কিভাবে কি হবে, এই রিলেটেড প্রশ্ন আসে না? সামনের কাজ ভিজে পিছনের কাজ নয়, এইখান থেকে কিন্তু তোমার মেডিকেলের প্রশ্ন আসে। আর বিউপির এফএমএস যেটা ফ্যাকাল্টি অফ মেডিকেল সায়েন্স, সেখানে প্রশ্ন আসবে। আসো তাহলে চলে যাই গুরুত্বপূর্ণ সূত্রাবলীতে, যেগুলো আমাদের এমসিকিউ সলভ করার জন্য বিভিন্ন সময় লাগে, তাই না? ওই যে 1 নম্বরে যে এমসিকিউ গুলা সলভ করার জন্য, যে বৃহত্তম লব্ধি r max = p + q যখন কি হয় θ = 0 ডিগ্রি। তো প্রশ্নটা আসে যে কোন কোন কত হবে, বৃহত্তম লব্ধির ক্ষেত্রে কোন কত হবে, এরকম প্রশ্ন থাকে। ক্ষুদ্রতম লব্ধির ক্ষেত্রে কোন কত হবে, এটা প্রশ্ন থাকে। সো এখানে দেখো ডিরেক্টলি তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে সম্ভাব্য এমসিকিউ থাকবে, যেগুলো হচ্ছে তোমার এই বছর ভর্তি পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। যারা ভর্তি পরীক্ষা নিয়ে সবসময় কাজ করেন বিউপির, তারাই কিন্তু এই বইটা লিখেছেন এবং তারাই এই সাজেশনমূলক প্রশ্নগুলো তৈরি করেছেন। সো তোমরা এখান থেকে আরামসে পেয়ে যাবা। তারপরে বিউপির বিগত বছরের কোয়েশ্চেন সলভ উইথ ইয়ার। দেন আমরা আসো নিউটনিয়ান বলবিদ্যার একটু সহজ সূত্র যেগুলো, এগুলো একটু দেখি। হ্যাঁ, যেহেতু এটা আমাদের লাস্ট চ্যাপ্টার, এটাতে আমরা একটু টাইম স্পেন্ড করতে পারি। আচ্ছা, কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন দৃঢ় বস্তুর প্রতিটি কোণার ভর এবং অক্ষ হতে তাদের প্রত্যেকের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে জড়তার ভ্রামক বলে। ফার্স্টে তোমার ব্যাখ্যা দিয়ে শুরু। তোমার জড়তার ভ্রামক কি, এটা তো তোমাকে জানতেই হবে। I = mr²। এটা আমারও লাগছে, যেহেতু আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য I = mr² আমার পড়তে হয়েছে বড় হওয়ার পরও। সো এটা খুব ইম্পর্টেন্ট, জড়তার ভ্রামক। তো তোমাদেরকে কি করছে এখানে, ফার্স্টে তোমরা সংজ্ঞা টঙ্গা সহ সব পড়তে পারবে। এমন হতে পারে যে তোমাদের মূল বই একবার দেখাও লাগবে না, মূল বইয়ের যে জিস্টটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব তোমরা এই চ্যাপ্টারটা খুললেই তোমরা পেয়ে যাবা।
তারপরে কি বলের ভ্রামক, বল ইনটু দূরত্ব, মাত্রা কি হবে ml স্কয়ার t টু দি পাওয়ার -2, mks ও SI একক পদ্ধতিতে একক নিউটন মিটার। এককও তোমরা পেয়ে গেলে, একক থেকে আর হচ্ছে কি মাত্রা থেকে অনেক প্রশ্ন আসে তাই না। তারপর বলের মোমেন্ট বা ভ্রামক বা টর্ক সাধারণত কি টাউ দ্বারা প্রকাশ করা হয়, এখানে এটাও দিয়ে দিচ্ছে। কেন্দ্রমুখী বলের মান প্রযুক্ত বলের মানের সমান এবং বিপরীতমুখী। তারপর আসো তৃতীয় সূত্রের উদাহরণ, এরকম সূত্রের উদাহরণ চলে আসবে তোমার হচ্ছে এফএমএস এর কোশ্চেনে আসবে। নিউটনের প্রথম সূত্রের উদাহরণ কোনটা, দ্বিতীয় সূত্রের উদাহরণ কোনটা, তৃতীয় সূত্রের উদাহরণ কোনটা, তো আমরা কি মুখস্থ করে ফেলি। নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ, টেবিল ঘোরাতে পারবেন। টেবিল হচ্ছে টেবিলের উপর বই থাকা, ঘোরাতে হচ্ছে ঘোড়ার গাড়ি টানা, আর পারবেন হচ্ছে পায়ে হাঁটা, বন্দুকের গুলি আর নৌকা চালানো। ন দিয়ে নৌকা চালানো, ব দিয়ে বন্দুকের গুলি, আর প দিয়ে হচ্ছে পায়ে হাঁটা। দেখছো সহজে তোমাকে এটা উদাহরণ শিখাই দিচ্ছে। তারপর অ্যাট আ গ্ল্যান্সে তোমরা হচ্ছে সব যত ইম্পর্টেন্ট ইনফরমেশন এই চ্যাপ্টারের সেটা তোমরা পেয়ে যাবা, এখানে সবগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। তারপর হচ্ছে মৌলিক বলগুলোর আপেক্ষিক তীব্রতা, এখান থেকে মেডিকেলে প্রশ্ন থাকে, আর মেডিকেলে থাকা মানে কি আমাদের এই বিউপির এফএমএস এ যারা অ্যাপ্লাই করছো ফার্মেসির জন্য তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে সংঘর্ষ, এরপর নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, এই রিলেটেড যত ইনফরমেশন তোমাদের জানতেই হবে, না জানলেই না, তোমরা এখান থেকে জেনে যাবা। তো এই হচ্ছে গিয়ে চ্যাপ্টারের শুরু। দেখো কত ইনফরমেশন আছে, তোমাদেরকে আর বই পড়ার দরকার আছে? আর দরকার নেই, বইও দেখার দরকার নেই, এখানে সব ইম্পর্টেন্ট ইনফরমেশনের জিস্ট পেয়ে যাবা। লিফট সংক্রান্ত একটা আলাদা বক্স করে দিছে, যেখানে তোমরা আলাদাভাবে লিফটের রিলেটেড যত ম্যাথ আছে সব পাবা। তারপর ঘর্ষণ সংক্রান্ত ম্যাথ পাবা, স্থিতিস্থাপক ঘর্ষণ সংক্রান্ত ম্যাথ পাবা, এবং সেখানে শর্তসমূহ দেওয়া আছে। তারপর টর্ক সংক্রান্ত, জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ সংক্রান্ত এগুলাই পাবা। আর প্রয়োজনীয় সূত্রাবলী দিয়ে সব সূত্র দিয়ে দিছে, ঠিক আছে। মানে তোমার যত টাইপের সূত্র দরকার এখানে দেখো, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা জড়তার ভ্রামকের সূত্র, তাই না। জড়তার ভ্রামক মেইনলি I = mk স্কয়ার, বৃত্তাকার চাকরির ক্ষেত্রে হচ্ছে হাফ mr স্কয়ার, বেলনাকার চাকরির ক্ষেত্রে হাফ m ব্র্যাকেটে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি আমার এই সবগুলো সূত্র জানতে হয়েছে, কারণ বিভিন্ন সাইজের শেপের জিনিস থাকে একটা শিপে, তাই না, জাহাজ নিয়ে আমার কাজ, তো জাহাজ ডিজাইন করার সময় আমাদেরকে এগুলো সবগুলো সূত্র ব্যবহার করতে হয়েছে, তো তোমাদেরকে এই সবগুলো জানতে হবে। আচ্ছা, তারপরে কৌণিক গতিবিদ্যা সংক্রান্ত, এটা এই চ্যাপ্টারে কিন্তু তোমার অনেক বেশি, কি জানি বলে অনেক সূত্র, কারণ অনেক টপিক। তো এখানে প্রত্যেকটা দেওয়া আছে, ইভেন ঘড়ির কাঁটা নিয়ে যত আছে ম্যাথ আসতে পারে এমসিকিউ সব এখানে দিয়ে দিচ্ছে। আর রাস্তার ব্যাংকিং কোণ, আমি পার্সোনালি বলবো এই রাস্তার ব্যাংকিং কোণ যেটা, এটা একটু পড়বা, মেডিকেল বা এফএমএস এ যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য দরকার। তারপর জয়কলি শর্ট টেকনিক তো থাকবেই, আমি তো বললামই একটা শর্ট টেকনিকের আলাদা বক্স করে দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর তোমরা এখানে পেয়ে যাবে। আমি বলবো একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো সলভ করো বাসায় নিজে নিজে, অ্যান্সার তো দেওয়াই আছে, সলভ করার ট্রাই করো। আর যারা বই কিনে ফেলবা তারা আমাদের কোর্সে জয়েন হয়ে তারপর আমাদের ক্লাসগুলো করতে পারবা, যেখানে আমরা ডিটেইলসে আমরা এগুলো সব ক্লাস করাই দিব, বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপর আমরা বিউপির বিগত বছরের প্রশ্নোত্তর পেয়ে যাব, এখানে উত্তর দেওয়া আছে। তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নোত্তরও কিন্তু তোমরা পাচ্ছ পার্ট 4 এ। তারপর আবার লাস্টে কি আছে, লাস্ট পার্টে আবার মডেল টেস্ট দেওয়া আছে ভর্তি পরীক্ষার অনুরূপ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নোত্তর, মানে তোমরা কেবলমাত্র যে বিউপির সলভ করতে পারবা এমন না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নোত্তরও সলভ করতে পারবা। তাতে করে কি হবে, আমরা হচ্ছে আরো বেটার প্রিপারেশন নিতে পারবো, আরো বেশি প্রশ্ন সলভ করতে পারবো, আর যত বেশি প্র্যাকটিস করব ততই তো ভালো, তাই না। প্র্যাকটিস মেক্স আ ওম্যান অ্যান্ড ম্যান পারফেক্ট। আচ্ছা, সো আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমরা সব কি কি পড়তে হবে কি না পড়তে হবে আজকে আমরা জেনে গেলাম। সো আমরা ভালোভাবে পড়াশোনা করব, এবং বিউপির ভর্তি পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা রইল। শীঘ্রই তোমরা বিউপির যে আমাদের বইটা রয়েছে এই বইটা এটা কালেক্ট করে ফেলো, যেটা হচ্ছে গিয়ে এফএসটি, এফওই আর এফএমএস তিনটার জন্যই কাজে দিবে। আর এই বইটা কিনে আমাদের কোর্স জয়েন করে ফেলো, যেখানে ডিটেইলসে আমরা এই প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করব, প্রত্যেকটা ম্যাথ করিয়ে দিব, এবং এই রিলেটেড যত শর্টকাট টেকনিক সূত্র যা যা আছে আমরা এগুলো সব শিখিয়ে দিব। সো তোমরা দ্রুত কোর্স জয়েন করে ফেলো আর এই বইটা নিয়ে ফেলো, আই থিংক তোমাদের জন্য অনেক উপকারী হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।